কালকে রাত্রি 11:30টায় প্রিয়ার একটা ভিডিও এসছে, এপি ব্লগসের প্রিয়ার একটা ভিডিও এসছে। হ্যাঁ, নোটিফিকেশান ঢোকে, সারাদিন খুঁজছিলাম ও ভিডিও দিয়েছে কিনা। স্বাভাবিক কথায়, এত একটা জার্নির মধ্যে রয়েছে, কি করে ব্লগিং করছে, কি করে কি করছি। তো পেয়েছি অনেক রাত্রিরে 11:30 নাগাদ ভিডিও দেখলাম। না, ওর ব্লগিং আসেনি, ও 26 মিনিট ওর মনের কিছু কথা, কারণ ও করেও মরছে, ও কথা শুনেও মরছে, কিছু কমেন্ট বক্সের কিছু কথা তার রিপ্লাই দিতে বসছে। বিশেষ করে জায়ের দিদির কিছু কমেন্ট বক্সে কিছু একটা দুটো কমেন্টের ও রিপ্লাই দিয়েছে, কিন্তু অনেক কমেন্ট নেগেটিভ কমেন্ট এসছে। দেখো প্রিয়া, তোমাকে আজকে একটা কথা বলতে বাধ্য হলাম। এই অবস্থায় তোমার বর্তমান যে পরিস্থিতি, তোমাকে ইউটিউব করতে হবে, তোমাকে প্রমোশনাল ভিডিও করতে হবে, টাফ জার্নি, তোমাকে দুটো বাচ্চাকে দেখতে হবে, তোমার স্বামীর খেয়াল রাখতে হবে, তোমার শ্বশুরের খেয়াল রাখতে হবে। তো এই মতো অবস্থায় আমি তোমাকে একটা কথাই বলবো, যেহেতু তোমাকে নিয়ে দীর্ঘদিন ভিডিও করি, তোমাকে জানি, তোমাকে বুঝি অনেকটা, একটা কথাই বলবো, কারুর কমেন্ট বক্সের দিকে তাকিও না। নিন্দুকেরা নিন্দা করবেই, এটুকু এটা মাথায় রেখে তোমাকে চলতে হবে। আর তোমাদের পাড়াগ্রাম, সেখানে নিন্দা হবে, মানে সমালোচনা হবে। আর তোমার বাড়িতেই মানে একজন বড় রকমের বড় মাপের সমালোচক রয়েছে, যে সব সময় তোমাকে নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, তোমার শাশুড়ির কথা বলছি। সেক্ষেত্রে তোমাকে একটা কথাই বলবো, তোমাকে যদি স্ট্যান্ডভাবে দাঁড়াতে হয়, তোমাকে মানসিকভাবে যদি স্টেবল থাকতে হয়, একটা কথাই বলবো, কারোর কমেন্ট বক্সে তুমি যেও না, দেখো না, যখনই হোক দেখো না, জাস্ট ইগনোরের উপর আর কিচ্ছু নেই। ভাষণ অনেকেই দিতে পারে, করতে পারবে না কিচ্ছু। তুমি যে কমেন্টটা কালকে পড়েছো আমি দেখেছি, আর তুমি যে কথাগুলো বললে না, আজকে ওদের কিছু হলে, মানে ওর যাকে নিয়ে যা কিছু বললে পরে বা কিছু হলে পরে ঝাঁপিয়ে পড়ে ওরা। আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে ওর বাবা ওর মায়ের আইডি থেকে। আমি জানি এখন হয়তো করে না, ইদানিং করে না ইদানিং, কিন্তু ইদানিং আমি ভিডিও করি না। এই 2-3টে ভিডিও করলাম, সত্যি কথাই ভালো লেগেছিল। তোমরা দুই বউ মিলে যখন দেখেছিলাম যে দুজন মিলে তোমরা তোমাদের শ্বশুরের সেবা করছো, ভালো লেগেছিল। ভেতরে এতটা যে ফোপড়া ছিল, এতটা যে মানে ফোপড়া হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো তোমরা কাছাকাছি এসছো, কিন্তু ওই যে কি বলবো, হয় না, যারা সংশোধন হওয়ার না তারা হয় না। ভেতরে সুপ্ত একটা মানে থেকেই যায়, হিংসা থেকেই যায়। আর তো বরাবরই হিংসা, যে ও ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, মানে ও হচ্ছে প্রথম ইউটিউবার। দেখো, একটা কথা একদমই ঠিক, ময়দানে খেলতে নামে সবাই, কিন্তু সবাই মানে একটা ফুটবল টিমে বোধহয় 10-11 জন থাকে, সবাই কিন্তু গোল দিতে পারে না, তাই না? যে গোল দেয় সেই উইনার, মানে তার নামটাই হয়। ক্রিকেট টিমেও তাই, যে ছক্কা মারতে পারে, যে সেঞ্চুরি করতে পারে, তারই নাম হয়। খেলে তো সবাই তো তাদের এফোর্ট দিয়ে খেলে, তাই না? সেরকম আমার বাড়িতেও, আমার ফ্যামিলিতেও ইউটিউবার বলতে আমার প্রথম আমার দাদা দিদিদের বৌমারা নেমেছিল, ইউটিউবে চ্যানেল খুলেছিল। তারপরে আমার মেয়ে খুলেছিল, তারপরে আমাকে জোর করে আমার মেয়ে একটা চ্যানেল খুলে দিয়ে বাড়ি চলে গেছিলো। মানে ও তখন আমার থেকে 4-5টা স্টেশন বাদে থাকতো। বাড়িতে গিয়ে ফোন করে বলছে, তোমার একটা চ্যানেল খুলে দিয়েছি, ছোট্ট একটুখানি বলবো। সবার শেষে আমার চ্যানেলটা খুলেছিল। আমি বলেছিলাম অসম্ভব, আমি পারবো না, ক্যামেরা অন করে দেখি বিভৎস, পারবো না, করতে পারবো না। বলেছিল মা তুমি পারবে, আমার মেয়ে বলেছিল তুমি পারবে। আমাদের বাড়িতে তাহলে কটা হলো? আমার 2 বৌমা, আমার মেয়ে, আমি, আবার দিদির ছেলেও আছে, 5টা ইউটিউব চ্যানেল আছে। কিন্তু আমি সবার লাস্টে নেমে আমার চ্যানেলটাই কিন্তু আজকে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। দুটো চ্যানেলই আমার, একটা চ্যানেলে টিপসের চ্যানেলে প্রায় 40,000 সাবস্ক্রাইবার, আর এই চ্যানেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সবার শেষে নেমেছি, তারা কিন্তু সেইভাবে স্ট্যান্ড করতে পেরেছে। আমার দাদার ছেলের বউটা রিসেন্ট হয়তো পেমেন্ট পেয়েছে, মানে একটা পূর্ণ হয়েছে। ভিডিও দারুণ করে, প্রত্যেকে ভিডিও খুব সুন্দর করে। আমার মেয়ে টিপসের চ্যানেলে দারুণ ভিডিও করে, কিন্তু সাকসেস পায়নি। আমার দিদির বেটার বউ দারুণ এডিটিং করে, দারুণ ভিডিও করে, সাকসেস নেই। তো আমি সবার শেষে নেমেছি, বুড়ো বয়সে। আমি কম বেশি তোমাদের ভালোবাসা পেয়েছি, তাহলে কি প্রত্যেকটা মুহূর্তে আমার দিদির ছেলের বউ, দাদার ছেলের বউ, আমার মেয়ে বলবে তোমার চ্যানেলটা আমরা খুলে দিয়েছি, বা আমরা প্রথম ইউটিউবার এসেছি? না, এখানে কর্মদক্ষতায় নিজের জায়গা শক্ত করতে হয়। হ্যাঁ, তুমি বললে না, তুমি, মৌ, তারপরে মিতু, তারপরে ওর দিদি, সবাই হয়তো ওকে দেখে অনুপ্রেরিত হয়ে চ্যানেল খুলেছে। তো
সেই ক্রেডিট সবসময় ওকে দিতে হবে? যেমন নাকি ওর বর তোমাদের জন্য প্রচুর করেছে, একটা স্টিকার লাগিয়ে মাথায় একটা স্টিকার চাপকে ঘুরে বেড়াতে হবে যে ভাসুর প্রচুর করেছে। তুমি তো অস্বীকার করো না। তো চলো আজকে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবো। কালকে 26 মিনিট তুমি বকবক করে গেছো, এত কর্মব্যস্ততার পরেও, এত শরীর, দুটো বাচ্চা নিয়েও, এতটা মানসিক টেনশন নিয়েও, নিজেকে এত ত্যাগ করেও, এত বড় একটা অফারকে বিসর্জন বলবো না, স্যাক্রিফাইস করে বলবো। কারণ তুমি এটা করেছো তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর বাবা অসুস্থ, সেই জন্য। আমি বলবো না কারোর জন্য করেছো, তুমি তোমার স্বামীর দিকে তাকিয়ে করেছো, এত বড় একটা স্যাক্রিফাইস করেছো, সেটার মূল্য তো দিতে হবে না কাউকে। তুমি নিজে তো জানো যে তুমি নিজে কি করলে জানো। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। আর বলবো অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল। আমাকে একজন কমান্ডারের স্ত্রী আমাকে কালকে কমেন্ট করেছে যে অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা হাসপাতালে কেন কোনো কমান্ডার হাসপাতালে নয়, যেখানে বড় ছেলে এরকম একটা চাকরি করে, কেন নয়? সেই দিকগুলো কেন মানুষ বিবেচনা করছে না, সেই দিকগুলো বলবেন। আর সব থেকে বড় কথা, তোমাদের পরিবারের মধ্যে তোমার দুই জায়ের মধ্যে কেন থার্ড পার্সন, তার দিদি বা তার মা বা তার বাবা বা তার ফ্যামিলির কেউ আসবে? কেন আসবে? সত্যি কথাই এটা ভীষণ নিন্দনীয়। তো চলো এই ব্যাপারটা নিয়ে আজকে আমাকে কিছু বলতে হবে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেকটা বেটার আছি, ওষুধ খেয়েছি, ক্যালপল 650 খেয়েছি, আজকে অনেকটা সুস্থ আছি, কালকে আবার ভিজেছি। তো যাই হোক, আজকে একটা কমেন্ট পড়ে ভিডিওটা সেকেন্ড পার্টটা শুরু করব। তারপরেও বলবো আজকে একটা কথা বলবো। কালকে আমাকে একজন লিখেছে, দেবশ্রী আমি পানাগড় মিলিটারি বেসে জন্ম থেকে 60 বছর ছিলাম, তারপর আমি পানাগড়ে বাজারে বাড়ি করে চলে আসি। আমরা 4 ভাই 4 বোন, 4 ভাই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। আমি জানি বাবা মা অসুস্থ হলে 40 দিনের ছুটি পায়। আমি তো কালকে তোমাদের বলে গেছিলাম না যে বাবা মা অসুস্থ হলে ছেলে ছুটি পায়, এবং ওয়াইফ অসুস্থ হলে ছেলে ছুটি পায়। এটা আমি শুনেছিলাম এবং একজন আমাকে এইভাবে জানিয়েছে। আচ্ছা, 40 দিনের ছুটি পায়, 3 মাসের বেতন অগ্রিম পায়। আমি আর্মি হাসপাতালের বাবা মার চিকিৎসার ফি কলকাতায় কমান্ডার হাসপাতালে ভর্তি করাতে পারত। আচ্ছা, আর্মি হাসপাতালে বাবা মার চিকিৎসা ফ্রি, কলকাতা কমান্ডার হাসপাতালে ভর্তি করাতে পারত, ভালো পরিষেবা পেত। আমার বাবাও আর্মিতে চাকরি করত। আমি যে সত্যি বলছি, তুমি একজনের নাম বলেছে, জিজ্ঞাসা করতে পারো। তোমরা বুঝতে পেরেছ? সত্যি কথাই আমি পরে চিন্তা করলাম, আমি কালকে বলেও গেছিলাম এই কথাটা, যে বড় ছেলে যখন এত বড় একটা চাকরি করে, মানে এই যে ডিফেন্সে চাকরি করে, সে তো তার বাবার এই অবস্থায় যখন বাড়িতে ছিল, যখন ফ্ল্যাটে ছিল, ভাইয়ের ফ্ল্যাটে ছিল, যখন বাড়িতে এসছে তখন তো সে বাড়িতেই, তাহলে সে কেন তার কমান্ডার হাসপাতালে তো সে পুরো সার্ভিস পায়। নিশ্চয়ই ওদের ওখানে শিলিগুড়ির কোচবিহারের ওখানে নিশ্চয়ই কমান্ডার হাসপাতাল আছে। তাহলে বড় ছেলে কেন কমান্ডার হাসপাতালে দিল না? সেখানে ফ্রি ট্রিটমেন্ট হতো যাতায়াতের প্রবলেমের জন্য নাকি? কেন? প্রশ্ন তো এগুলো আসবেই। একদম শেষ মুহূর্তে কেন অভিজিৎকে এই সিদ্ধান্ত নিতে হলো? বাড়ির সবাই বললো, কাকারা সবাই এসে বলল, প্রথমেই যখন বলেছিল যে বাড়িতে সেবা করেই ভালো হয়ে যাবে, উইদাউট মেডিসিনে বা উইদাউট ট্রিটমেন্টে। এইরকম পেশেন্ট কেন কমান্ডার হাসপাতালে দেওয়া হলো না? পারবে উত্তর দিতে ওরা আজকে বড় বড় লেকচার মারছে। আজকে আমাকে একজন এসে কমেন্ট করেছে, ও দিদির ভিডিওতেও দিদি নাকি অনেক কথা প্রিয়াকে বলে গেছে। প্রিয়াকে বলতে খুব সুবিধা হয়েছে না, কারণ প্রিয়ার বাড়ির লোক, প্রিয়ার বোন ডোনা, ভাই, মা, বাবা প্রত্যেকের কাছে ফোন আছে। তারা পারে তো ফেক আইডি বার করে বা নিজেদের আইডি দিয়ে কমেন্ট করতে পারে না। এটাই হচ্ছে প্রিয়ার শিক্ষা, প্রিয়ার পরিবারের শিক্ষা। এটা বলবো প্রিয়া, আজকে দাঁড়িয়ে এটা তোমার পরিবারের শিক্ষা। এই যে বললে না আমার বাড়ির লোকে তো কেউ করবে না, এটাই শিক্ষা। শ্বশুর বাড়িতে যাই হয়ে যাক, মেয়ে সেটা বুঝে নেবে। আর যদি একান্তই জল মাথার উপর দিয়ে যায়, তখন গার্জিয়ান টু গার্জিয়ান ডাকা হবে, তখন একটা আলোচনা বা তখন কথোপকথন হবে। সোশ্যাল মিডিয়াতে আমাকে ওর বাবা ওর মার আইডি থেকে আমাকেও প্রচুর কমেন্ট করা হয়েছে। এর আগের বার যখন ঝড় উঠেছিল, তখন যখন ওর বোনকে নিয়ে ভিডিও করতাম, আমি সত্যি কথাই ওর বোনকে ভীষণ প্রেফার করতাম, ভীষণ পছন্দ করতাম, এবং ওর মাঝে সাঝে ভিডিও দেখতাম, ভালো লাগতো। একটা গ্রাম্য পরিবেশে 3টে মেয়েকে নিয়ে সুন্দর ভিডিও করে। কিন্তু যেদিনকে 45 মিনিটের একটা ভিডিও করেছে, সেদিনকে বুঝে গেছিলাম মানসিকতা কেমন সেদিনকে বুঝে গেছিলাম। ঠিক আছে?
তারপর থেকে আর ভিডিও দেখতাম না। এই এখন আবার দেখছি কমেন্ট বক্সের উত্তর দিচ্ছে কিভাবে, কমেন্ট বক্সে উত্তর দিচ্ছে কিভাবে। তো বলি প্রত্যেকের বাড়িতেই কম বেশি ঝই ঝগড়া অশান্তি থাকে, সেটাকে সোশ্যাল করে না কেউ। তোমার বোনকে আগে প্রশ্ন করো, শ্বশুরের যে ভিডিওটা ক্লিপিংটা তুলে দিয়েছে সেটা কি তোমার বোন ঠিক করেছে তোমার বোন? সেটা বোনকে প্রশ্ন করো। এখন পুরনো ইতিহাস কেন উঠছে? এখন কে কবে কি করেছে, কার কমেন্ট বক্সে কে কমেন্ট করেছে, কি করেছে, সেগুলো কেন উঠে আসছে? কে কবে ভাত খেতে দেয়নি, ভাত হয়ে যাওয়ার পরে ভাতের খোঁটা দিয়েছে, কেন উঠে আসছে সেই কথাগুলো? এইটা সময়? তাহলে প্রসঙ্গত দেখো, কন্ট্রোভার্সি হলে অনেক কিছু হয়। প্রসঙ্গত তোমার ভাইয়ের ছোট ছেলের মুখে অন্নপ্রাশন হলো, তোমার বাবা কোথায়? বাবা যায়নি কেন? প্রসঙ্গত আসে, আমি কিন্তু জানি কেন যায়নি, কি বৃত্তান্ত বুঝি, তানিশের ভিডিওগুলো দেখে বুঝি। তানিশের সাথে যে তার বাবার কোনো কথাও নেই, কোনো যোগাযোগ নেই, কার দোষ কার গুণ বলবো না, কিন্তু জানি। এবং তার বহিঃপ্রকাশ তোমার কমেন্ট বক্সেও এসেছে। তোমার বাবা যাননি কেন নাতির অন্নপ্রাশনে? তা এরকম অনেক ছোট ছোট অশান্তি, অনেকের বাড়িতে মান অভিমান অশান্তি এগুলো থাকে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আনতে নেই। বুঝতে পেরেছো? আজকে প্রিয়ার শাশুড়ি যেটা করছে ঠিক করছে। আজকে প্রিয়ার শাশুড়ি পাড়ায় গিয়ে সমালোচনা করছে, প্রিয়ার কানে আসছে, অবশ্যই প্রিয়াকে নিয়ে করছে, কারণ প্রিয়ার গন্ধ বেশি না, প্রিয়া করে বেশি, কটা চামড়া না প্রিয়ার বর সরকারি চাকরি করে না, সেই ছেলে সরকারি চাকরি করে না, তাই না? বোঝা যায় করবে না কিছু, মানে বড় বউ আর শাশুড়ি এক কোয়ালিটির, করবে না, শুধু লেকচার মারবে। আর সত্যি কথায় প্রিয়া এগুলো শুনছে, মাথা গরম হয়ে যাচ্ছে, স্বাভাবিক, ওর কানে আসছে। আমরাও দেখলাম সেদিনকে ছন্দার ভিডিওতে, অন্যের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছে, যার স্বামী অসুস্থ, সে বাচ্চাগুলোকে একটু রাখতে পারে, বৌমাকে একটু হেল্প করতে পারে, না তো করবে না। আবার বড় বউয়ের কাছে এই শাশুড়ি ভালো হবে, এই শাশুড়ির কাছে বড় বউই ভালো হবে, এটাই নিয়ম। কারণ ওই যে তেলা মাথা বাড়ি করছে, বড় বাড়ি করছে, তেলা মাথা তো প্রিয়া, তোমাকে একটা কথাই বলবো, এখন এই মতো অবস্থায় কারুর কমেন্ট বক্সের দিকে তাকাবে না, তোমাকে টেনে নামিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে তুমি ব্র্যান্ড প্রমোশন করছো, এই যে ভালো ভালো অফারগুলো আসছে, সেই খবরগুলো তো ভিডিওর মাধ্যমে বা তুমি বলছো বা জানতে পারছে, জ্বলে যাচ্ছে। কারণ তাদের দেখে তুমি ইউটিউব চ্যানেল খুলেছিলে, তাই না? আজকে তুমি তোমার যোগ্যতায় শিখরে পৌঁছেছো, সেইটা পছন্দ করছে না। ভেবেছিল তোমাকে পায়ের তলায় থাকবে সারা জীবন, একটু চেয়ে চিনতে চলবে, তাদের দয়ায় চলবে, তাহলে ভালো হতো, তাহলে তুমি ভালো ছিলে। কিন্তু তাদের সঙ্গে পাল্লা দিয়ে তুমি আজকে মাথা চাড়া দিয়ে উঠেছো, ভালো আছে, এটাই হচ্ছে আসল কারণ। বুঝতে পেরেছো? তাই তোমাকে একটা কথাই বলবো, যে তুমি কোনো কমেন্টের দিকে তাকাবে না। তবে তুমি যে কালকে কমেন্টের কথা বললে না, যে এরকম বলেছে অনেক অত্যাচার, যদিও এই সময় এই কমেন্টগুলো পড়া, এই কমেন্টগুলো করার কোনো মানে হয় না। এই কমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে এসে করছে, জানে না এই কমেন্টগুলো সবার চোখে পড়বে। কমেন্ট করেছে যে একদিন গিয়ে মানে ও দিদির কথা বলছি, গিয়ে একদিন খেয়েছিল জন্য তাকে নাকি শুনতে হয়েছিল যে ভাত কম পড়েছে। তবে একটা কথা বলবো, এটা আর কেউ না, এটা প্রিয়ার শাশুড়ি শুনিয়েছিল। কারণ তখন শাশুড়ির পয়সায়, বড় ছেলের টাকায় আর শাশুড়ির এই অঙ্গনারীর পয়সায়, বা তখন মাঠে ঘাটে জমি জমার আনাজপাতি দিয়ে সংসার চলতো, তখন প্রিয়াদের কন্ট্রিবিউশন কম ছিল। তো যে এই কথাটা যদি বলে থাকে, এই কথাটা তোমার শাশুড়িকে উদ্দেশ্য করেই বলেছে। সব কথা আবারও বলছি, গায়ে টেনে নেবে না। সেরকম তুমিও তো শুনেছো অনেক কথা, তোমার শাশুড়ি যেভাবে খোঁটা দিয়ে, আর তোমার শাশুড়ি কেমন মানুষ বোঝো না। এর আগেও শুনেছি যে বাড়িতে যদি মানে ছেলের শ্বশুরবাড়ির থেকে লোকজন আসে, উনি পছন্দই করতেন না, উনি এ বাড়ি ও বাড়ি বলে না, কাউকেই পছন্দ করতেন না, সেটা শুনেছি। তো যদি তার শাশুড়ির কিছু কথা তারা বলে, যদিও এই সময় এটা সময় না, তবুও যদি বলে সেগুলোকে গায়ে মাখবে না, জাস্ট এরকম করে ধুলো যেমন ঝেড়ে ফেলে দাও, এগিয়ে যাও। কিভাবে দেখো, শ্বশুরকে সুস্থ করে বাড়ি নিয়ে আসো, তারপরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। তুমি যদি আর 5 জনের মতো আর এক বইয়ের মতো হতে না, তুমি আজকে ফ্ল্যাট ছেড়ে আসতে না এখানে। তুমি তাহলে তোমার ছেলের বাহানা দিয়ে, দোহাই দিয়ে তুমি ওখানে থাকতে, যেমন নাকি এই যে কালকে যে ভিডিওটা এসছে, বাবাকে দেখতে গেছিলো, শ্বশুরকে দেখতে গেছিলো, আমাকে একজন কমেন্ট করে গেছে, অন্নপ্রাশনের জন্যই ছেলে স্কুলের ছুটি নেওয়া হয়েছে। জল খাবো। শ্বশুরকে দেখতে যাওয়া পরে হয়েছে, ক্যালকুলেশন হয়েছে,
যদি অন্নপ্রাশনে যায়, কারণ ওই সবাই ব্লগার তো চলে আসবে, তো ওই যে যেমন 3টে ব্লগেই চলে এসছে যে অন্নপ্রাশনে পার্টিসিপেট করেছে, তাহলে কথা হবে। সেই জন্য হয়তো বলা যায় না এই বড় বোনের সঙ্গে প্ল্যান করে যা তুই গিয়ে একটু বুড়ি ছোঁয়া দিয়ে আয়, সেই জন্য শ্বশুরকে একটু বুড়ি ছোঁয়া দিতে গিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে 1-1.5 ঘন্টার জার্নিতে। ও নাকি একজন সৈনিকের ওয়াইফ, ও নাকি সৈনিকের ওয়াইফ হয়ে ও নাকি সমান তালে করতে পারে, স্ট্রাগল করতে পারে 1-1.5 ঘন্টা শ্বশুরকে দেখে বুড়ি ছোঁয়া। তোমাদের কালকে একদম টাইমিং বলে দিয়েছি যে কতক্ষণও ছিল ওখানে। ওর উদ্দেশ্য ছিলই অন্নপ্রাশনে যাওয়া, সেই জন্যই ছেলে স্কুলের ছুটি নিয়েছে, শ্বশুরকে দেখা উপলক্ষ ছিল। ঠিক আছে, সবটা বেরিয়ে আসবে। তবে একটা রিকোয়েস্ট করব, সবাইকে একটা রিকোয়েস্ট করব, এই সময় এগুলো বন্ধ করো। তুমিও ভয়েস ওভার দিয়ে, তোমার বড় বউকে বলছি, তুমিও ভয়েস ওভার দিয়ে এই সমস্ত বলা করো না। কে কতটা করেছো, যদি সেটাই হতো না তাহলে বরকে আগে বুদ্ধি দিতে যে তোমার তো এখানে, তুমি তো একটা ভালো চাকরি করো, বাবা এত অসুস্থ, বাড়িতে সেবা না করে তাকে চলো কমান্ডার হাসপাতাল আছে। তুমি তো শিক্ষিত, প্রিয়া নয় শিক্ষা নেই, প্রিয়া এত কালচারাল মহিলা না, তুমি তো শিক্ষিত, তুমি বরকে বলতে পারোনি যে চলো বাবাকে কমান্ডার হাসপাতালে দিয়ে আসি, ভালো ট্রিটমেন্ট হবে, বাবা ভালো হয়ে ফিরে আসবে। ও বাড়িতে তখন মিস্ত্রি লেগেছিল, মিস্ত্রির ছাদ ঢালাইটা হবে না, আটকে যাবে, সেই জন্য। আমি না, কমেন্ট বক্স বলছে ওই জন্য তোমরা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে দাওনি। আর নার্সিংহোম আবারও বলছি এরকম রুগী নেয় না, নার্সিংহোমের প্রশ্নই আসে না, যেখানে ছেলে এত ভালো একটা চাকরি করে, প্রশ্নই আসে না। আজকে বলতে বাধ্য হচ্ছে, আজকে প্রিয়াকে ঠাসতে খুব ভালো লাগছে না, 2 বোন মিলে প্রিয়াকে ঠাসতে খুব ভালো লাগছে। কমেন্ট বক্সে প্রিয়ার নামে নিন্দা আসলে সেগুলোর উত্তর দিতে ইচ্ছা করছে, পুরনো কথা টেনে নিয়ে এসে, কবে কি হয়েছে সেই সব নিয়ে এসে ভালো লাগছে। তাহলে বলবো শাশুড়িকে নিয়ে যাক না, বা এসে শাশুড়িকে রাখুক না, শাশুড়িকে দেখার কেউ নেই তো, শ্বশুরকে তো দেখছে ছোট বউ। আর প্রিয়া তোমাকে একটা কথা বলে যাচ্ছি, বন্ধ করো এইসব, একদম এইসবে কান দেবে না, যতটুকু বলার অবশ্যই বলবে। আর তোমার বাপের বাড়ির লোকজন বলবে না, সেটা হচ্ছে তোমাদের ভদ্রতা। তবে এটা যেন তারা মনে করে না, হ্যাঁ ডোনা খুব ডেসপারেট, এটাও যেন মনে করে না যে তুমি একা। সেরকম হলে ডোনা তোমার পাশে এসে দাঁড়াবে, এটা আমি বলবো। সেরকম হলে তোমার পাশে ডোনা এসে দাঁড়াবে, এবং উত্তর দেওয়ার সেগুলো অবশ্যই উত্তর দেবে। কালকেও তুমি স্মার্টলি তার বড় দিদিকে সম্মানের সঙ্গে রিকোয়েস্ট করে কথা বললে, এটা হচ্ছে তোমার ভদ্রতা। কতক্ষণ ওরা সেই ভদ্রতা রাখতে পারবে আমি জানি না। হ্যাঁ, আজকে মুখ খোলেনি জন্য কালকে যে তোমার বাড়ির লোক মুখ খুলবে না, কালকে যে তোমার বাড়ির লোক কমেন্ট করবে না, কালকে যে ডোনা বলবে না, এটা যেন ভুল করে না, এটা যেন তোমার দুর্বলতা মনে করে না। ঠিক আছে, তোমার চুপ করে থাকাটা যেন তারা দুর্বলতা মনে করে না। তো এটুকুই বলবো, সবাই বুঝতে পারছে, প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে। কিছু ভিউয়ার্স, ওদের উস্কানোমূলক ভিউয়ার্স আছে যারা কারুর ভালো চায় না, ভালো চাইলে এই ধরনের উস্কানিমূলক ভিডিও করতে পারে, মানে কমেন্ট করতে পারে না। একটা কথাই বলবো, এই সময় মাথা ঠান্ডা করো, বাবার সুস্থতার দিকে নজর দাও, বাবার চিকিৎসার দিকে নজর দাও, ছেলেগুলোর দিকে নজর দাও। তোমাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে টেম্পটেড করছে যাতে তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হও, বুঝতে পেরেছো? তোমাকে প্রমোশনাল ভিডিওগুলো করতে হবে, সেদিকে মন দাও, সেই দিকে মন দাও, এই দিকে নয়। তোমার কাজ করে যাও। কালকে আমার কাছে একটা কমেন্ট এসছে, সেই কমেন্টের উত্তরটা আজকে দেবো। আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম। কমেন্টটা করেছে নাম বললাম না, কমেন্টটা করেছে, আন্টি আপনি তো একজন এত অভিজ্ঞ মহিলা, আপনি বলুন তো আইসিইউতে কত সময় একজনকে থাকতে দেয়? প্রথমেই বলবো, আইসিইউতে ধরে নিলাম 10 মিনিট থাকতে দেয়। তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আইসিইউতে কি ওইভাবে ভিডিও করার অনুমতি দেয়? যেটাও করেছে, চুরি করলেও করেছে, অন্যায় করেছে, সেটা কি গিয়ে ওকে বলে এসছো যে তুমি এই ভিডিওটা দিয়ে অন্যায় করেছো? তুমি 1-2 সেকেন্ডের বা তোমার কমিউনিটি পোস্টে একটা ছবি দিতে পারতে। আমি জানি আইসিইউতে কতক্ষণ সময় দেয়, সেইটুকু সময় সে কাজে লাগিয়ে দিয়েছে। যদি 10 মিনিটও সময় দেয়, সেই 10 মিনিট কাজে লাগিয়ে দিয়েছে ভিডিও করে। বুঝতে পেরেছো? তোমার উত্তর দিতে বসলাম। আচ্ছা, যার স্বামী সেই দেখছে না তার স্বামীকে, ও তো পরের মেয়ে, একদমই তাই, এখান থেকে একদম সরবো না। যার স্বামী সেই দেখছে না, তাহলে তাকে প্রশ্রয় দেওয়া উচিত না, তার হয়ে কথা বলা উচিত না, তাহলে তাকেও একটা শক্ত করে কথা বলা উচিত যে তুমি বাড়িতে ঢুকেছো, বাড়িতে রয়েছো, তোমার এখন উচিত
আমার মানে ছোট বউ যে বাবাকে দেখছে ছোট বউয়ের পাশে গিয়ে দাঁড়াতে, সে কি বলেছে বড় বউ? বড় বউ তোল্লাই দিয়েছে, তোল্লাই দিয়েছে। তার কি শক্তভাবে বলেছে যে তুমি তো বাচ্চা দুটো রাখলেও রাখতে পারো? বলেনি তো। আর স্বামী, যার স্বামী তার তার বউ দেখবে না জন্য সন্তানরা দেখবে না, তা তো হতে পারে না। দুই ছেলে, এখানে বলবো দুই ছেলে সুন্দরভাবে কিন্তু বাবাকে দেখেছে। আর বউদের কথা বলছো পরের মেয়ে, অবশ্যই পরের মেয়ে। তাহলে কি সেটা পুরোটাই সোয়াব ছিল? তোমাকে কে বলেছে পরের মেয়েরা সন্তান তুল্য হয় না, শ্বশুর বাবা হয় না? তোমাকে কে বলেছে? প্রচুর এরকম আছে যে শ্বশুর বোঝাই যায় না যে বাবা না শ্বশুর। তো তারপরে বলি যে আচ্ছা, ওদের এত দোষারোপ করছো কেন? দোষারোপ করছি না তো, প্রথম থেকে তো ভালো কথাই বলে এসছি, কিন্তু ভয়েস ওভারে সুমানে প্রিয়াকে ঠেসে যাচ্ছে, সুমানে প্রিয়াকে দোষারোপ করে যাচ্ছে কেন? এই সময় কি ওর উচিত হয়েছে? ওনা বড় বউ কদিন আগে ফ্ল্যাটে গিয়ে দেখালো যে বাবা অসুস্থ হয়েছে, দৌড়াতে দৌড়াতে চলে গেছে, কারণ স্বামী ছিল তখন, স্বামীর প্রেশারে যেতে হয়েছে। তাহলে এটাই তো প্রমাণিত, দোষারোপ করতাম না তো, সুন্দর করে বাবার সেবাগুলো দেখাচ্ছিল, বাহবা দিচ্ছিলাম তো। কিন্তু ও যখন ভয়েস ওভার দিচ্ছিল, ভয়েস ওভারের সম্পূর্ণ প্রিয়াকে ঠাসছিল কেন? সেই জন্যই আমার কণ্ঠ গর্জে উঠেছে। এই সময় বলেছি করুক, তোমরা ঝগড়া ঝাঁটি অশান্তি চুলোচুলি করো, কিন্তু একটা মানুষ এখন অসুস্থ, সেই সময় নয়, সেইটা বলেছি। আমার ভিডিওগুলো বোঝার চেষ্টা করো। যখন ভালো কাজ দেখেছি বাহবা দিয়ে গেছি, কল্পনাকে ভালো বলে গেছি, যে মুগ্ধ হয়ে গেলাম ওর সেবা দেখে। কিন্তু তারপরে যখন ওর আসল উদ্দেশ্যটা সামনে এসছে, তখন তো মুখ খুলবই। প্রিয়ারও যখন অন্যায় দেখেছি একবারও থেমে যায়নি, বলে গেছি প্রিয়াকে, অনর্গল বলে গেছি। আচ্ছা, শাশুড়ি এখনো পর্যন্ত টনটনা আছে। আচ্ছা, অনেকটা এগিয়ে আসলাম। সে যখন তার স্বামীকে দেখে না, তাহলে কার দোষ দিচ্ছেন বলুন? কেন স্বামীকে দেখছে না বলে ছেলেরা দেখবে না? কখনো না, এটা ছেলেরা দেখছে তো। একটা কথা মাথায় রাখতে হবে যে ওটা ওর নিজের বাবা মা, সেটা প্রমাণ করে দিয়েছে, সেটাই তো প্রমাণ করে দিয়েছে যে ওটা ওর বাবা মা না। কারণ মা যখন অসুস্থ হয়েছিল দেখেছিলাম টাকা পয়সা দিয়েছিল, যদিও তানিশ দেখেছিলাম মিতুর শাখা বাঁধানো সোনাদানা বন্ধক দিয়ে মায়ের অপারেশন করেছিল, একই সাথে দুটো অপারেশন ছিল। ওইদিকে তানিশের বড় ছেলের জন্ম আর মায়ের অপারেশন, দেখেছিলাম তানিশকেও কীভাবে ও টাকা পয়সা জোগাড় করেছিল। তখন কিন্তু মায়ের কম বেশি হেল্প করেছে, দৌড়াদৌড়ি করেছে, গেছে, দেখেছি। এটা তো একদম পরিষ্কার করে দিয়েছে যে শ্বশুর বাবা না, পরের মেয়ে। তাই তো উত্তর পেয়ে গেছো তোমার, সেই প্রমাণটাও করে দিচ্ছে। ঠিক আছে, ওর যদি মানবিকতা থাকতো না, এই সময় ও যেহেতু করতে পারছে না, ও কিচ্ছু করতে পারছে না, ওর যেহেতু ছেলের পড়াশোনার জন্য দূরে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, ওর প্রিয়াকে সুন্দর করে ব্যবহার করে ওর চলা উচিত ছিল। ঠিক আছে, ও যেহেতু পারছে না, ও পুরনো ভিডিওগুলো দিচ্ছে আর ব্যাক ভয়েস দিচ্ছে, ও কতটা করেছে কি করেছে, হাসপাতালে দেওয়ার কথা ছিল, কি নার্সিংহোমে দিয়েছিল, ফেরত নিয়ে এসছে, এগুলো করা উচিত না। ও যদি অ্যাকচুয়ালি মানে বুদ্ধিমতী মেয়ে হতো, অ্যাকচুয়ালি মানবিক হতো, তাহলে এই সময় প্রিয়ার পিছনে লাগতো না। যেহেতু প্রিয়ার সামনে থেকে করছে, প্রিয়া কিন্তু দিনের পর দিন বলে গেছে যে ও দিদিভাই দাদাভাই কীভাবে করছে, ও আসতে পারেনি ততক্ষণে, যতদিন ওর দাদাভাই ছিল। এখনও কিন্তু বলে যাচ্ছে আজকে দাদাভাই থাকলে এতটা আমাদের নিতে হতো না, এতটা ট্রেস আমাদের ভাবে পড়তো না, বিশ্বজিতের এতটা ট্রেস পড়তো না, অভিজিতের এতটা ট্রেস পড়তো না। ও কিন্তু এখনও স্টিল নাও বলে যাচ্ছে। ঠিক আছে, ও এখন ওর প্রিয়ার কাছে শক্তভাবে প্রিয়ার অন্তত পাশে দাঁড়ানো উচিত ছিল। আরে মুখে ইসে না পারুক, ফোনে দুবেলা খবর নেওয়া, প্রিয়াকে মনোবল দেওয়া উচিত ছিল। তবে বুঝতাম মনুষ্যত্ব, তবে বুঝতাম মানুষ। এখন দিদি বলছে কোন যুগে তার বোন খেতে দিয়েছে জন্য কেউ বলেছে ভাত কম পড়েছে, ও বলছে কোন যুগে ও কী করেছে, ও ওর বাচ্চা নিয়ে স্ট্রাগল করেছে, তখন কেউ দেখেনি। এখন এগুলো বলার সময় নয়। ও হাসপাতালে গিয়ে একটা গ্লাস আর দুটো ওষুধ কিনে শ্বশুরের ওই রকম একটা মুমূর্ষ একটা আইসিইউতে থাকা রুগীর রিভিল করতে পারতো না। ঠিক আছে, এখানেই বোঝা যায় মানসিকতা। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম, এটা আমার অভিজ্ঞতা দিয়ে বললাম যে এখানেই বোঝা যায় মানসিকতা, বোঝা যায়। আজকে ওর বোন যেভাবে ভিডিও করছে, যেভাবে কমেন্ট বক্সের উত্তর দিচ্ছে, ডোনা পারে না ভিডিও করতে, ডোনার চ্যানেল নেই, কিন্তু না, প্রিয়া করতে দেবে না, আর ওরা করবেও না। ওদের সেই মানসিকতাই নেই, কারণ প্রিয়ার বাবা মার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলে, বডি ল্যাঙ্গুয়েজেই মানুষের অনেক কিছু ধরা পড়ে। ঠিক আছে,
এই দেখো উস্কানোমূলক একটা কমেন্ট তোমাদের সঙ্গে পড়ি। এটা কল্পনার কমেন্ট বক্সে এসছে, লিখেছে, কল্পনা তোমার জন্য ভালোবাসা রইল, তুমি কারোর কমেন্ট এর উত্তর দিও না। আর একটা কথা, তুমি প্রিয়া আর তোমার দেওয়ারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ঘন্টা পরে ফারাক পড়ে প্রিয়ার, ঘন্টা ফারাক পড়ে প্রিয়ার। কি কেন ওকে রাখতেই হবে? তার কি রাখবে না তাহলে তুমি ভালো থাকবে। ও এমনিতেই ভালো থাকবে জন্যই তো চলে গেছে ফ্ল্যাটে, ভালো থাকবে জন্যই তো। চিন্তা করো যে এই মতো অবস্থায় এই রকম করে কমেন্ট বক্সে উস্কানি দিচ্ছে। আর তোমার শ্বশুর অসুস্থ, যখনই সময় পাবে তখনই তাকে দেখে আসবে, তাই নাকি? দেখবো তো কতদিন দেখতে যায়। ও তো ট্রাভেলই করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, ওর ছেলে তো স্কুলের ছুটিই পায় না, দেখবো। আর তোমার শাশুড়ি যতই খারাপ হোক, কিন্তু তোমার শাশুড়ি তার খোঁজখবর রাখবে, একদম তাই। খোঁজখবর রাখতে হবে তো, শাশুড়িকে হাতে রাখতে হবে তো, নালে জুত হবে না তো। কারণ শাশুড়ি তো আবার প্রিয়াকে একটু পছন্দ কম করে, বোঝা যায়। শাশুড়িকে হাতে রাখতে হবে, যতই শাশুড়ি অন্যায় করুক না কেন, যতই বলুক না কেন আমি তোমার শ্বশুরের কোনো দায়িত্ব নিতে, তোমাদের শ্বশুরের দায়িত্ব নিতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না, মাথায় হাত বুলাতেও পারবো না। আমি শুধু সারা পাড়া দিয়ে টলকে বেড়াবো আর ছোটো বইয়ের নিন্দা করে বেড়াবো, তাই না? আর সেই শাশুড়ির সঙ্গে তোমাকে হাত মিলিয়ে থাকতে হবে, সেই দিচ্ছে দেখো। তোমার শাশুড়ি খোঁজখবর রাখবে, জীবনে কিছু মানুষকে অ্যাভয়েড করে চলবে, দেখবে ভালো থাকবে। একদমই তাই, এরকম বুদ্ধি দেবেন যে দিয়েছেন, এতে লাভ রিয়াক্ট দিয়েছে, এতে সুন্দরভাবে একটা লাভ রিয়াক্ট এবং একটি কমেন্টও করেছে, আমি কমেন্টটা তুলিনি, ঠিক আছে? এই যে কালকে প্রিয়া এই যে বলে গেল, পুরনো কথা বলে অশান্তি সৃষ্টি করা, এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হওয়া খুব দরকার। আর এই যে উস্কানিমূলক, তবে একটা কথাই বলি প্রিয়া, এই সময় তুমি একদম জাস্ট ইগনোর করো, জাস্ট ইগনোর করো। তোমাকে কিচ্ছু বলতে হবে না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তোমার ভিউয়ার্সরা যারা আছে তারা বলে দেবে। আর দেখতে পাচ্ছ কীভাবে কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট হয়েছে, কীভাবে আমাকে এসে সমস্ত কমেন্ট করছে যে দিদিভাই আমরা কমেন্ট করলাম, একটা কমেন্ট নেই, সমস্ত কমেন্ট ডিলিট করে দিয়েছে, সমস্ত কমেন্ট, যত নেগেটিভ কমেন্ট তোমার বড় যাকে করেছে। এই যে লিখেছে, কল্পনা কেন কালকের ভিডিওতে সব কমেন্ট ডিলিট করে দিয়েছে, ওর যে প্রশংসা করেছে সেই কমেন্টগুলো রেখে বাদবাকি সব কমেন্ট ডিলিট করে দিয়েছে। বুঝতে পেরেছো? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার কাজ করে যাও, তুমি শুধু তোমার ডিউটি করে যাও আর তোমার ব্লগিং করে যাও। তোমাকে কারুর কথার উত্তর দিতে হবে না, উত্তর দেওয়ার জন্য তোমার ভিউয়ার্সরা আছে, ওর ভিউয়ার্সরাও আছে, চোখের সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে। আমার কমেন্ট বক্সে এসছে যে তানিশের ছোট ছেলের অন্নপ্রাশনের জন্যই ওর ছেলের স্কুলের ছুটি নিয়েছে। তো চলো আজকে এইটুকুই বলে গেলাম, অনেক রাত্রিরে ভিডিও পেয়েছিলাম প্রিয়ার, ওই জন্য ভিডিওটা করলাম। তো আবারও বলছি প্রিয়া, নিজের কাজ করে যাও, তোমার দেখতে হবে না, কমেন্ট বক্স দেখতে হবে না, তোমার কোনো রিপ্লাই দিতে হবে না। হ্যাঁ, যেটা মনে করবে যে চরম জায়গায় পৌঁছে গেছে সেটার অবশ্যই রিপ্লাই দেবে, কিন্তু অহেতুক রিপ্লাই দিও না। নিজের ব্লগিং করো যতটুকু পারো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের যতটুকু ক্যামেরাবন্দি করবে সেটাই আমাদের কাছে দেবে, তোমার শ্বশুরেরা আপডেট দেবে, ব্যাস, দ্যাটস অল, আর কিচ্ছু না। এগিয়ে যাও, চলো। ওপরে ভগবান আছে এটুকু মানবে, ওপরে ভগবান যদি না থাকতো তুমি আজকে ওই পরিস্থিতির থেকে আজকে এই জায়গায় আসতে পারতে না, এটাকে মনে রেখো, এটাও মনে রেখো যে ভগবান চেয়েছেন জন্যই তুমি একজন সফল ইউটিউবার হয়েছো, হতে পেরেছো। ভগবান না চাইলে পারতে না তুমি। অতএব কে কি বললো, কার জন্য তুমি কোথায় এসছো, কাউকে এই কৈফিয়ত তুমি দেবে না, ঠিক আছে? চলো আজকে এইটুকুই থাকলো। তো বন্ধুরা, ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করো, চলো টাটা।